ট্রাম্পের চীন প্রীতিতে চাপ বাড়ছে দিল্লির। দুর্বল শাসন ব্যবস্থা বাংলাদেশের সরকার পতনের কারণ, অজিত দোভাল। ফিলিস্তিনি বন্দীকে ভয়াবহ নির্যাতনের অভিযোগে ইসরায়েলি জেনারেলের পদত্যাগ। ভারতের একটি মন্দিরে পদদলিত হয়ে 12 জন সনাতন ধর্মাবলম্বী নিহত। সুদানের রাস্তায় শতাধিক মৃতদেহ, দাফন করার কেউ নেই। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতে থাকছে বেস্ট মাই ফ্লাইট সংবাদ শিরোনাম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চীনের সঙ্গে দূরত্ব কমাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে শুল্ক কমানোর ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই কারণেই চাপ বাড়ছে ভারতের। একে তো শুল্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঝামেলা, তার উপর রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে টানাপোড়েন চলছে। আর এটাই কাল হয়েছে নরেন্দ্র মোদীর জন্য। সব মিলিয়ে শুল্ক নিয়ে তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো চলছে ভারতের টানাপোড়েন। এই অবস্থায় চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক খুব একটা ভালো চোখে দেখছে না ভারত। দক্ষিণ কোরিয়ার বুসানে ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাম্প্রতিক দ্বিপাক্ষিক বৈঠক ভারতের জন্য চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে, এমনটি বলে মনে করছেন কূটনৈতিক মহল। মূলত অ্যাপেকভুক্ত দেশগুলোর নেতাদের 32তম বৈঠকে যোগ দিতেই ট্রাম্প ও শি দক্ষিণ কোরিয়া সফর করেন এবং এর ফাঁকেই বুসানে তাদের মধ্যে ওই গুরুত্বপূর্ণ আলোচনা করেন। গত বুধবার ট্রাম্প প্রথমে বুসানের গিমহাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং এর কিছুক্ষণ পরই চীনের প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটি অবতরণ করে। বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং ট্রাম্পের সম্মানে যে নৈশভোজের আয়োজন করেন। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর এটি যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানদের প্রথম সামনাসামনি বৈঠক। বিবিসি জানিয়েছে, ক্রমবর্ধমান বাণিজ্য বিরোধ ও শুল্ক আরোপের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দুই নেতা আলোচনা করবেন। ট্রাম্প চীনের উপর সবচেয়ে বেশি পরিমাণে শুল্ক আরোপ করেছেন। ট্রাম্প মালয়েশিয়ায় দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক জোটের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার মাধ্যমে এ সপ্তাহের শুরুতে তার এশিয়া সফর শুরু করেন। সেখান থেকে তিনি জাপান এবং পরে দক্ষিণ কোরিয়া সফর করেন। দক্ষিণ কোরিয়া সফরের মধ্য দিয়ে ট্রাম্পের এবারের এশিয়া সফর শেষ হয়। দুর্বল শাসন ব্যবস্থায় বাংলাদেশ সরকার পরিবর্তনের মূল কারণ বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে দোভাল বলেন, দুর্বল শাসন ব্যবস্থা অনেক সময় একটি দেশের সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় আনুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনেও এমন প্রশাসনিক দুর্বলতা কাজ করছে। সেই প্রতিবেদনে তিনি আরো বলেন, রাষ্ট্রের শক্তি নিহিত কার্যকর শাসন ব্যবস্থায় যা জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করে। আজকের প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা, কারণ তারা এখন অনেক বেশি সচেতন ও প্রত্যাশাপূর্ণ। একটি জাতির আসল শক্তি তার শাসন কাঠামোতে। সরকার যখন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজ করে, তখন সেই ব্যক্তিরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন, যারা এসব প্রতিষ্ঠান গড়ে তোলেন ও পরিচালনা করেন। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, ভারত এখন এক নতুন কক্ষপথে প্রবেশ করছে। নতুন শাসন মডেল, সমাজ কাঠামো ও বৈশ্বিক অবস্থানে দুর্নীতি দমনে সরকার যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন এনেছে তা ইতিবাচক প্রভাব ফেলছে। ভালো শাসনের মূল উপাদান হিসেবে দোভাল নারীর সুরক্ষা, সমতা ও ক্ষমতায়নকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি প্রযুক্তি নির্ভর স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, প্রযুক্তি যেমন জনসেবার দক্ষতা বাড়ায়, তেমনি সাইবার হুমকি থেকেও আমাদের সজাগ থাকতে হবে। ফিলিস্তিনের এক বন্দীর উপর ইসরায়েলি সেনাদের নির্যাতনের ভিডিও ফাঁস হওয়ার ঘটনার জেরে পদত্যাগ করেছেন দেশটির সেনাবাহিনীর প্রধান আইনি কর্মকর্তা মেজর জেনারেল ইফাত টোমার ইয়েরুশালমি। গত শুক্রবার নির্যাতনের সে ভিডিও ফাঁস হবার পর তিনি পদত্যাগ করেন। 2024 সালের আগস্টে ওই ভিডিও প্রকাশের অনুমতি তিনিই দিয়েছিলেন বলে স্বীকার করেছেন। ভিডিও ফাঁসের পর ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে 5 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়। এই ঘটনা ইসরায়েল জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। কট্টর ডানপন্থী রাজনীতিকরা তদন্তের সমালোচনা করেন। এমনকি সেনা সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীরা ঘাঁটিতে প্রবেশ করলে বিক্ষোভকারীরা 2টি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। ঘটনার এক সপ্তাহ পর একটি নিরাপত্তা ক্যামেরার ভিডিও ইসরায়েলের N12 নিউজে ফাঁস হয়। তাতে দেখা যায় কয়েকজন সেনা এক বন্দীকে পাশে সরিয়ে নিয়ে যাচ্ছেন। চারপাশে দাঁড়িয়ে আছেন কয়েকজন সশস্ত্র সৈন্য। পরে ভেতরে কি ঘটছে তা দেখা যাচ্ছিল না।
গত বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ভিডিও ফাঁসের ঘটনার ফৌজদারি তদন্ত চলছে এবং টোমার ইয়েরুশালমিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। পদত্যাগপত্রে টোমার ইয়েরুশালমি বলেন, তিনি ইচ্ছাকৃতভাবে আইন বহির্ভূত কিছু করেনি, বরং সেনাবাহিনীর আইনি বিভাগের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করেছেন। যুদ্ধ চলাকালে সেই বিভাগটি ভিত্তিহীন অপপ্রচারের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে নবনির্মিত একটি মন্দিরে পদদলিত হয়ে 12 জন সনাতন ধর্মাবলম্বী নিহত হয়েছেন। এদের বেশিরভাগ নারী ও শিশু। আজ শনিবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হিন্দু সম্প্রদায়ের পবিত্র দিন একাদশী উপলক্ষে কাশীবুগ্গার শ্রী ভেঙ্কটেশ্বরী স্বামী মন্দিরে গিয়েছিলেন সাধারণ মানুষ। অতিরিক্ত ভিড়ের কারণে সেখানে এই পদদলনের ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হাজার হাজার মানুষের ভিড়ে মন্দিরটিতে দমবন্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তখন নিজেদের বাঁচানোর চেষ্টা করেন নারীরা। এ সময় তাদের হাতে পূজার ঝুড়ি ছিল। পরবর্তীতে ভিড় কমার পর দেখা যায় অনেকের মরদেহ পড়ে আছে। এ ঘটনায় অনেক মানুষ আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে কেউ কাউকে উদ্ধার করতেই পারছিলেন না। পরবর্তীতে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মিনি তিরুপতি নামে পরিচিত এই মন্দিরটি সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয় না বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। একাদশী উপলক্ষে হাজার হাজার মানুষের সমাগম হবে জানা সত্ত্বেও মন্দির কর্তৃপক্ষ প্রশাসনকে কিছু জানায়নি। যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে নির্মাণ কাজ চলছিল। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন। উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ জানিয়েছেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, প্রত্যেক নিহতের পরিবারকে 2 লাখ রুপি সহায়তা দেওয়া হবে। এছাড়া আহতরা চিকিৎসার জন্য 50,000 রুপি পাবে। সুদানের উত্তর দারফুরের আকাশে এখন ভেসে বেড়াচ্ছে ধোঁয়ার কুণ্ডলী, আর বাতাসে মিশে আছে যেন মৃত্যুর গন্ধ। এলফাশের শহরের রাস্তাগুলো এখন নিস্তব্ধ কবরস্থানে পরিণত হয়েছে, যেখানে মানুষের কান্নার শব্দ হারিয়ে গেছে। কয়েকদিন আগেও শান্ত জীবন্ত শহরটি এখন মৃতদেহের স্তূপে ভরে গেছে। অবস্থা এতটাই শোচনীয়, সেগুলো দাফন করারও কেউ নেই। জাতিসংঘ জানিয়েছে, বিপর্যয় শুরুর পর শহরটিতে আটকে থাকা সাধারণ মানুষ এখন চরম বিপদের মুখে দিন পার করছে। সহিংসতায় আহতরা কোনো উপায় না থাকায় খোলা আকাশের নিচে পড়ে আছে। তাদের চিকিৎসা তো দূরের কথা, 1 ফোঁটা পানি পর্যন্ত দেওয়ার কেউ নেই। ভয়াবহ এই সহিংসতা শুরু হওয়ার পর থেকে প্রায় 36,000 মানুষ তাদের প্রাণ বাঁচাতে দারফুর ছেড়ে তাবিলা শহরে পালিয়েছে, যেখানে ইতোমধ্যেই কয়েক লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষ গাদাগাদি করে ঠাঁই নিয়েছে। গত সপ্তাহে দেশটির আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এলফাশের দখল করে নেয়। তাদের হামলায় কমপক্ষে 1,500 জন নিহত হয়। জাতিসংঘ ইতোমধ্যে $20 মিলিয়ন জরুরি সহায়তা ঘোষণা করেছে, কিন্তু মানবাধিকার কর্মীরা বলছেন, এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। শেষ করছি খেলার সংবাদ দিয়ে। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক ফের নাজমুল হোসেন শান্তর হাতে যাচ্ছে। গুঞ্জন ছিল গতকাল থেকেই, অবশেষে সেই গুঞ্জন সত্য হলো। চলমান 2025-2027 আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক থাকবেন শান্ত। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট দলের 3 সংস্করণে নিয়মিত অধিনায়ক হিসেবে নিয়োগ পান নাজমুল হোসেন শান্ত, কিন্তু বাজে পারফরম্যান্সের কারণে টি-20 দল থেকে অধিনায়কত্ব হারানোর পাশাপাশি দলের জায়গাও হারান তিনি। পরে গত জুন মাসে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে দলের নেতৃত্ব থেকেও তাকে সরিয়ে দেওয়া হয় বিতর্কিত প্রক্রিয়ায়। শ্রীলঙ্কাতেই টেস্ট সিরিজ শেষে 28 জুন শান্ত নিজেই টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। আনুষ্ঠানিক কারণ না বললেও ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হয়। এরপর দীর্ঘদিন বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচ না থাকায় অধিনায়কত্ব নিয়ে ভাবতে হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। কিন্তু এখন সামনে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ, তাই নতুন অধিনায়ক চূড়ান্ত করতেই হবে BCBকে। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজ। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।